হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের বই খাতা এবং এই যে বই খাতা কলম নিয়ে আমার সাথে বসে পড়ো। নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়। তো তোমরা এর আগে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে জেনেছ। তো পারমাণবিক সংখ্যাটা ছিল কি? মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে বলা হতো পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যাটা কি ছিল? ভর সংখ্যাটা ছিল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি ছিল ভর সংখ্যা। আর আরেকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে কোনো মৌলের পরমাণুর ভর যখন হিসাব করা হয়, ভর হিসাব করার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভরটা কিন্তু একবারে নগণ্য, যে কারণে ইলেকট্রনের ভরটাকে বিবেচনায় নেওয়া হয় না। শুধুমাত্র প্রোটনের ভর এবং নিউট্রনের ভর হিসাব করে পরমাণুর ভরটা হিসাব করা হয়। তো কোনো একটা মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যক থাকে, এটা পূর্ণ সংখ্যায় হয়। নিউট্রন সংখ্যাটাও পূর্ণ সংখ্যায় হয়। তাহলে যেহেতু ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, তাহলে ভর সংখ্যাটা দুইটা পূর্ণ সংখ্যার সমষ্টি একটা পূর্ণ সংখ্যায় হবে নাকি এটা ভগ্নাংশ হতে পারে? না, এটা কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে ভর সংখ্যা সবসময় হয় কি? পূর্ণ সংখ্যায়। যেমন আমরা যদি বলি যে অক্সিজেনের একটা পরমাণুতে প্রোটন আছে কয়টা? 8টা। আর নিউট্রন আছে কয়টা? নিউট্রন 8টা। কাজে ভর সংখ্যা কত? 16। ভর সংখ্যা সবসময় 16 হবে, পূর্ণ সংখ্যায় হবে। এটা 16 হইতে পারে, 17 হইতে পারে, 18 হইতে পারে। এটা নিউটনের সংখ্যার উপর ভিত্তি করে সেই সংখ্যাটা পরিবর্তন হয়। তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আমরা বলছিলাম যে একটা পরমাণুর ভর, তাহলে পরমাণুর ভরটা কিভাবে হিসাব করা হয়? প্রোটনের ভর এবং নিউট্রনের ভরের সমষ্টি, সেটিতে হবে কি? এটা পরমাণুর ভর। তো এখন আমরা যদি বলি, যেমন একটা ফ্লুরিন পরমাণুর ভর যদি আমরা বলি, ফ্লুরিনের প্রতীক হচ্ছে এফ। তাই ফ্লুরিনের একটা পরমাণুর ভর হচ্ছে এর পরমাণুর ভর 3.16 × 10⁻⁻23 গ্রাম। তাহলে এই যে ভরটা, এটা একটা ছোট্ট সংখ্যা, এই সংখ্যাটা মনে রাখা একটা জটিল বিষয়। লিখতে গেলে অনেক সময় এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর হিসাব নিকাশে ব্যবহার করতে গেলেও তো এটা একটা জটিলতা সৃষ্টি করে। তাহলে এই জটিলতাটা এড়ানোর জন্য, এটাকে যাতে সহজে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা যায়, এই জন্য একটা পদ্ধতি বের করা হয়েছে যে ওই একটা পরমাণুর ভরটাকে ব্যবহার না করে ব্যবহার করা হয় কি? মৌলটার পারমাণবিক ভর। মৌলটার পারমাণবিক ভর ব্যবহার করা হয়, যে সংখ্যাটা একটা ছোট্ট বা একটা
যে সহজে যে সংখ্যাটাকে ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি ক্লোরিনের Cl এর পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে আমি যদি একটা পরমাণুর ভর 3.16, যেমন ফ্লোরিনের একটা পরমাণুর যে একটা পরমাণুর ভর 3.16 × 10⁻23 গ্রাম, এই যে সংখ্যাটা আমি ব্যবহার করি, আর আরেক জায়গায় যদি আমি বললাম যে ক্লোরিনের যে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, তাহলে আমার সহজ কোনটা হবে? সহজ হবে অবশ্যই 35.5 ওইটা ব্যবহার করা। তাহলে এই যে একটা পরমাণুর ভর যে ছোট্ট সংখ্যা বা ক্ষুদ্র সংখ্যা, সেই ক্ষুদ্র সংখ্যাটা এড়ানোর জন্য এমন একটা কৌশল ব্যবহার করা হয়েছে, যে কৌশলটা এটা পরমাণুর ভরটা ব্যবহার না করে ব্যবহার করা হয় পারমাণবিক ভর। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, পারমাণবিক ভর। তাহলে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কি? পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক কথাটার অর্থ কি? আপেক্ষিক কথাটার অর্থটা হচ্ছে অন্য আরেকটা কিছুর সাথে তার তুলনা করে যে মানটা বের করা হয় সেটা। তাহলে পারমাণবিক ভরটা অবশ্যই অন্য কোনো আরেকটা মানের সাথে তুলনা করে সেই মানটা বের করা হয়। তাহলে এখানে এই যে তুলনা করা হয়, তুলনাটা কার সাথে করা হবে? অবশ্যই আরেকটা ভরের সাথে তুলনা করা হবে। অবশ্যই আরেকটা ভরের সাথে তুলনা করা হবে। তাহলে সেটার এটা আমরা দিতে পারি কিভাবে? যে আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে কোনো একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 দ্বারা ভাগ করলে যে সংখ্যামানটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে কথাটা হচ্ছে কি? পারমাণবিক ভর কোনো মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 দ্বারা ভাগ করলে যে সংখ্যামান পাওয়া যায় তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। কথা হচ্ছে কি? কোনো মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 দ্বারা ভাগ করলে যে সংখ্যামান পাওয়া যায় তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তাহলে গাণিতিকভাবে আমরা বলতে পারি যে পারমাণবিক ভর সমান
মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 এর ভরের 12/1 বা 12/1 অংশ আমরা এটাও লিখতে পারি আর কি। তাহলে এই সম্পর্কটা যদি আমার জানা থাকে তাহলে যে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর থেকে তার পারমাণবিক ভরটা আমরা বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে তাহলে কার্বন 12 এর ভরের 12/1 অংশ, তাহলে এটার তো একটা মান থাকতে হবে। তাহলে হ্যাঁ, এটারও একটা নির্দিষ্ট মান আছে। এখন কথা হচ্ছে যে কার্বন 12 এর ভরের 12/1 অংশ সমান বা এটার একটা নির্দিষ্ট মান আছে। এটা নির্দিষ্ট মানটা হচ্ছে কি 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ যেটা, এটার একটা নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট মানটা হচ্ছে কি 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে এই অনুযায়ী তাহলে আমরা একটা নির্দিষ্ট মৌলের যে পারমাণবিক ভর আছে, একটা নির্দিষ্ট মৌলের পারমাণবিক ভর আমি তাহলে বের করতে পারবো। যেমন আমি শুরুতে একটা মৌলের একটা পারমাণবিক ভর, এই যে একটা মৌলের একটা পরমাণুর ভরের কথা বলেছিলাম। তো এখন আমরা এই যে ইয়েটা আছে, এই অনুযায়ী আমরা একটা মৌলের পারমাণবিক ভর একটা জানার চেষ্টা করি বা বের করার চেষ্টা করি। আমি এটার একটু উপরের দিকটা মুছে নেই। যেমন আমি বললাম এল তো বুঝো তোমরা কি, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, ধন্যবাদ। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻⁻23 গ্রাম। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻⁻23 গ্রাম। সুতরাং তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর তাহলে কি হবে? আমি লিখতে পারি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর বাই কার্বন 12 এর ভরের 12/1 অংশ। ঠিক আছে, সমান। তো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻⁻23 গ্রাম। আর কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 ছিল কত? 1.66 × 10⁻⁻24 গ্রাম সমান হচ্ছে কত? 27। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই যে উপরের যে একক, উপরের এককটা কি ছিল? গ্রাম। নিচের এককও গ্রাম। এই উপরের একক এবং নিচের একক কাটা যায়, কাটা গিয়ে থাকে কি? কাটা গিয়ে থাকে
অর্থাৎ একক আর থাকে না, শুধুমাত্র একটা সংখ্যা মান। যে কারণে আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা, যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞায় কিন্তু আমরা বলেছিলাম যে শুধুমাত্র একটা সংখ্যা মান, এটা কিন্তু কোনো একক থাকে না। কেন থাকে না? এখানে দুইটা ভরের অনুপাত বা দুইটা ভরের ভাগফল, যে কারণে ভরের একক তো হচ্ছে আমরা জানি গ্রাম, তাহলে ওইখানে উপরের গ্রাম এবং নিচের গ্রাম এই দুই একক কাটা যায়, কাটা গিয়ে পারমাণবিক ভর যেটা আছে, পারমাণবিক ভরের কিন্তু কোনো একক থাকে না। পারমাণবিক ভরটা হয় শুধুমাত্র একটা সংখ্যা মানে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন তোমরা নিজেরা বাড়িতে বসে একটি কাজ করবে। আমি তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, সেই কাজটা তোমরা বাড়িতে বসে করবে। ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 into 10 to the power minus 23 গ্রাম। এর পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে এই কাজটা তোমরা বাড়িতে সবাই সুন্দরভাবে করবে। আর আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।